আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারে যে আমেরিকা ভ্রমণ, এটা আমার দৃষ্টিতে ছিল একেবারে অপ্রয়োজনীয়। এটা যাওয়ারই দরকার ছিল না। মানুষের জীবনে যখন মানুষ অহেতুক কর্ম করে, অপব্যয় করে, বিনা প্রয়োজনে ছুটোছুটি করে, এগুলো সবই তাদের জীবন এবং জীবিকার জন্য বুমেরাং হয়ে পড়ে। আমরা যেভাবে বলি যে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। সেই যে শিশুতোষ ছড়ার মতো আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে সময়, মানে মানব জীবনে অর্থ, বৃত্ত, ধন, সম্পদ যা কিছু বলেন, সবার চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে বলছেন যে তোমাদের জীবনের সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মূল্যবান বিষয়। কাজেই সময়ের ব্যাপারে সচেতন হও। তো এটি এতটা গুরুত্বপূর্ণ যেটি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসর নাজিল করেছেন। আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষের জীবনই ক্ষতিগ্রস্ত। এই যে সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, এই কসম কেটে বলেছেন, সময়ের কসম কেটে বলছে অল আসর। তো যারা এই সময়কে মূল্যায়ন করতে পারে, ব্যবহার করতে পারে, কাজে লাগাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে পূর্ণতা দান করেন। তো সেই দিক থেকে 18 কোটি মানুষের জীবন, জীবিকা, নিরাপত্তা, রিজিক মহান আল্লাহর খলিফা রূপে এই জমিনে যাদের হাতে ন্যস্ত, তারা এখন আমাদেরকে ছেড়ে আমেরিকাতে গেছেন একটা ভাষণ দেওয়ার জন্য। এ রাষ্ট্রের অর্থমন্ত্রী এখন যিনি আছেন, ডক্টর সালে, তিনি বলছেন বাংলাদেশে এখন সত্যিকার অর্থে যে টাকা আছে, আমাদের রিজার্ভে যে টাকা আছে, এই টাকা দিয়ে কোনো আপদ মোকাবেলা করা সম্ভব নয়। এটা একেবারে সাম্প্রতিক বক্তব্য। আর এর আগে বলা হয়েছিল যে আমাদের দেশে রিজার্ভ এতটা বেড়ে গেছে, 30 বিলিয়ন ছাড়িয়ে গেছে, ওটা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। কাজেই টাকা আর রাখা যাচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো যে রিজার্ভের যে হিসাব, সেই হিসাব স্থানীয় মুদ্রার সঙ্গে কিভাবে হয়, এটা দুনিয়ার কেউ না বুঝলেও ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝেন এবং তার অর্থনীতিবিদরা বুঝেন। বিদেশ থেকে ডলার আসছে, কোথায় আসছে? ব্যাংকে। সেই টাকা বাংলাদেশ ব্যাংক নিয়ে নিচ্ছে। বিনিময়ে বাংলাদেশ ব্যাংক আপনাদেরকে বাংলাদেশি টাকা দিচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের টাকাটা কোত্থেকে দিবে? সে কি প্রতিনিয়ত টাকা ছাপিয়ে দেবে, নাকি এই যে বাংলাদেশের যে টাকা রোল হয়, টাকা বিনিয়োগ হয়, এটার উপর থেকে সে টাকা সংগ্রহ করে জনগণের টাকা আপনাদেরকে দেবে? এখানে হলো অর্থনীতির মারপ্যাচ। গত 1 বছরে নতুন কোনো বিনিয়োগ হয়নি। জাতীয় যে 4টি ব্যাংক রয়েছে, প্রথম শ্রেণীর, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, গত 1 বছরে কোনো ঋণ দিয়েছে কিনা আমি জানি না। পত্রিকার রিপোর্টে এসছে যে তারা ঋণ দেওয়া বলতে গেলে বন্ধ করে রেখেছে। কিছু ঋণ তো অবশ্যই হচ্ছে, সরকারকে ঋণ দিচ্ছে, সরকার ঋণ নিচ্ছে, তারপরে কিছু এলসি হচ্ছে, যে সকল বড় বড় প্রজেক্ট রয়েছে সেখানে কিছু বিএমআরই হচ্ছে টুকটাক, কিন্তু সত্যিকার অর্থে নতুন কোনো বিনিয়োগ হয়নি। দেশের আইনশৃঙ্খলার অবস্থা এতটা খারাপ যে কোনো মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারছে না। একরাশ শঙ্কা নিয়ে, আতঙ্ক নিয়ে মানুষ ঘুমোতে যায়। আর সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, সারাটা দিন কিভাবে যাবে, কি রোজগার করবে, কি খাবে, পরিবার পরিজনকে নিয়ে কোথায় যাবে, এই চিন্তায় যখন মানুষ অস্থির, তখন আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সরকার নায়ক, যাদের হাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেতৃত্বের ভার দিয়েছেন এবং তারা কর্ম করে এখানে আসেননি, হয়তো আল্লাহর দয়া অথবা কোনো কৌশল, যে কৌশলের কারণে তারা এখানে এসেছেন, তারা আমাদেরকে এই প্রায় 1 সপ্তাহের চেয়ে বেশি সময় ধরে মুরব্বিহীন, অভিভাবকহীন রেখে
তারা বক্তৃতা দেওয়ার জন্য চলে গেছেন আমেরিকাতে, এবং আওয়ামী লীগের লোকজন তাদেরকে ডিম মারবে, তাদের হোটেলের সামনে বিক্ষোভ করবে, তারা জানার সত্ত্বেও তারা সেখানে যাবে, তারা জাতিসংঘে একটা ভাষণ দেবে, সেই ভাষণ কেউ শুনবে না, তারপর তারা সেখানে যাবে। এই রাষ্ট্রে যেখানে অর্থ নেই সেখানে বিরাট একটা লটবহর নিয়ে কত শত কোটি টাকা খরচ করে তারা আমেরিকাতে যাচ্ছে, এই হিসাব নেওয়ার মতো দেওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি এই বাংলায় নেই, কিন্তু তারা যাচ্ছে। ফলে কি হলো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যখন এই পৃথিবীতে আপনি মানুষের জবান বন্ধ করে দেন, কথাবার্তা বন্ধ করে দেন, এবং এমন কিছু করেন গোপনে অন্যের হক নিয়ে, তখন আকাশ ভেঙে পড়ে, এবং আকাশ থেকে যে ধরনের অভিশাপ, নেতিবাচক বিষয় জমিনে নাজিল হয়, যার কারণে অনেক মানুষের রিজিক বন্ধ হয়ে যায়। এখানে রিজিক বলতে তার সম্মান এবং মর্যাদা। আপনারা বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা যখন চীন সফরে গেলেন, ওটাও তার জন্য কোনো প্রয়োজন ছিল না। তিনি 1 মাস 2 মাস 3 মাস পর অস্থির হয়ে যেতেন, কোথাও একটা তাকে যেতে হবে, একটা পুরস্কার আনতে হবে, এক জায়গায় একটা ভাষণ দিতে হবে, তারপরে বিদেশ থেকে এসে ঘুরে এসে তার সরকারের ফিরিস্তি সাংবাদিকদের সাথে বর্ণনা করতে হবে। তো শেখ হাসিনার এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে আমরা যারা মুখরিত ছিলাম, তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে নির্বাক হয়ে গেছে। এর কারণ হলো তিনি মাত্র 1 বছর সময়ের মধ্যে একটি ভঙ্গুর অর্থনীতি, একটি অচল প্রশাসন, আইন বিচার ব্যবস্থা যেখানে একেবারে রীতিমতো ভেঙে পড়েছে, ঠিক সেই দেশের একজন তত্ত্বাবধায়কও নয়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়েছেন, যার কোনো ভোটিং মানে আমরা ভোট দিয়ে তাকে বানাইনি। জনসমর্থন বলতে যেটা বায়বীয় একটা বিপ্লব হয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে বলা হচ্ছে যে জনগণ তাকে চেয়েছে। তো এইরকম একটা ভিত্তি নিয়ে যে সরকার এসেছে, সে গত 1 বছরে মানে 12 মাসে 13 পার্বণ, 13 বার বা 14 বার বিদেশে তারা গিয়েছেন, এবং বিদেশ থেকে একটি ম্যাচের কাঠি বা একটা সুই তারা নিয়ে আসছেন, অথবা একটা মশার ডানায় আনতে পেরেছেন, যে এই নিয়ে আসছি তোমাদের জন্য, আমেরিকান একটা মশার ডানা নিয়ে আসছি, অথবা ডেনমার্ক থেকে, সুইডেন থেকে, অস্ট্রেলিয়া থেকে তোমাদের জন্য এই এই জিনিস নিয়ে এসেছি। কিচ্ছু আনেন নাই, আমরা দেখতে পারি না। আমরা অনেক সময় বিদেশে গেলে ছেলেমেয়েরা বলে, বাবা কি এনেছো? এই চকলেট বের করে দেওয়া হয়, তাদের জন্য উপহার সামগ্রী দেওয়া হয়। তদ্রূপ এই রাষ্ট্রের মুরব্বী, এই রাষ্ট্রের যাদের কর্তৃত্ব, তিনি বিদেশে যাবেন, প্রতিবার বিদেশে থেকে এসে তাকে বলতে হবে যে আমি এত টাকা খরচ করে এসেছি, আর বিনিময়ে এত টাকার বেনিফিট আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি যে 10 দিন বাংলাদেশে থাকতাম, এই 10 দিন আমার এই কর্ম ছিল, এই কর্মের এই লাভও হতো, আর 10 দিন বিদেশে কাটিয়ে এসেছি, এই জন্য আমার এই লাভ হয়েছে, দেশের এই লাভ হয়েছে। এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারবেন না। তার একটি, এই যে গত 12 মাসে 13 বার যে তিনি দেশের বাইরে গেলেন, একটি ভিজিট বা একটি সফরের কার্যকারিতা, গুরুত্ব আমার কাছে 0। আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হতে পারে, আমার কাছে 0। এবং প্রায় সব ক্ষেত্রে, অর্থাৎ প্রায় প্রতিটি ভ্রমণে তিনি একটা না একটা সমস্যা তৈরি করে ফেলেছেন বাংলাদেশের জন্য। যেমন তিনি ধরুন কাতারে গেলেন, এখন কাতারে আমিরের সঙ্গে তার বৈঠক হলো না। তিনি লন্ডনে গেলেন, মানে ইউকেতে গেলেন, কিন্তু সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে চেষ্টা করে বৈঠক করতে পারলেন না। আবার তিনি যে আমেরিকাতে গেলেন, আজকের দিন পর্যন্ত সাইড লাইনে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে একটা বৈঠক বা একটা ছবি তোলার মতো যে একটা সময় এটা হবে, বা এরকম সুযোগ তিনি আমেরিকার প্রশাসন থেকে পাবেন, এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। তার লাভটা হলো কি? তিনি এর আগে বিমস্টেকে গেলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার চেষ্টা করলেন, হলো না। নরেন্দ্র মোদী পাত্তাই দিলেন না। যেখানে নরেন্দ্র মোদী শেখ হাসিনার জামানাতে ঘন ঘন বাংলাদেশে আসতেন, মানে একটা ছোট বিদ্যুৎ প্ল্যান্ট উদ্বোধন হবে, একটা মৎস্য খামার উদ্বোধন হবে, সেখানেও তিনি দিদির সাথে একসাথে এই যাকে বলা হয় স্কাইপেতে এসে অনলাইনে তিনি জনগণকে জানান দিতেন, বাংলাদেশের জনগণের সামনে ভাষণ দিতেন। তো এই নরেন্দ্র মোদী অল অন এ সাডেন এতটা বিরূপ হয়ে গেলেন কেন?
ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তির সঙ্গে কেন এরকম আচরণ করলেন? এখানে আমি যেটা মনে করি যে রাষ্ট্র পরিচালনা, নিজের মর্যাদা রক্ষা করা, একটা জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য যে দূরদর্শিতা দরকার সেটা উনি প্রথম দিন থেকে প্রদর্শন করতে পারেননি। এর ফলে কি হলো, তাকে নিয়ে যে একটা মিথ ছিল, ম্যাথোলজি ছিল, জনগণের একটা এক্সপেকটেশন ছিল, এটা আপনারা লক্ষ্য করছেন ডে বাই ডে কমতে কমতে এখন তলানিতে পৌঁছে গেছে। এবং ইদানিংকালে তাকে নিয়ে যে সকল নেতিবাচক কথা বলা হচ্ছে এবং তার পরিণতি নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এটি আজ থেকে 1 বছর আগে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারতাম না। তিনি ছিলেন সকল মানুষের মাথার মুকুট, মুকুটবিহীন সম্রাট। তো সেই মুকুটবিহীন সম্রাটটি যখন সত্যিকার অর্থে সম্রাট হলেন, তখন তার কাছ থেকে জনগণের যে হক, সেই হক ছিল, সেই হক যদি তিনি আদায় করতেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিতেন। কিন্তু তিনি সেটি না করে জনগণের অর্থ ব্যয় করে, জনগণের সমর্থনের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় বসে এই রাষ্ট্রের যত সুযোগ সুবিধা তিনি এবং তার নিজের কোম্পানির জন্য তিনি যেভাবে নিয়েছেন, এরকম অতীতে কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এভাবে কেউ করেনি। তার মতো লোক, একটা ম্যান পাওয়ারের লাইসেন্স তিনি নিয়েছেন এই বৃদ্ধ বয়সে, তার তো কোনো ছেলে সন্তানও নেই। তো এই বৃদ্ধ বয়সে তার কেন একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিতে হবে, এটা আমার মাথায় আসে না। এরপরে তাকে খুব তড়িঘড়ি করে কেন, কী কারণে তাকে সেই গ্রামীণ ব্যাংকের তার যে শেয়ার ছিল, শেয়ারের যে টাকা প্রায় 1200 কোটি টাকা, সে 1200 কোটি টাকা কেন তাকে ইমিডিয়েটলি সেখান থেকে নিতে হবে? কেন তাকে গ্রামীণ টেলিকমের 600 কোটি টাকার মতো লোন শোধ করতে হবে রাষ্ট্র ক্ষমতায় বসার সাথে সাথে? এবং তার নিজের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা ছিল, সব মামলা মোকদ্দমা তিনি প্রায় জিরো করে ফেলেছেন। ভালো কথা। একই সঙ্গে যদি অন্য যে সকল অবৈধ মামলা রয়েছে, সেই মামলাগুলো তিনি নিষ্পত্তি করে দিতেন, পাইকারি হারে সবগুলোকে প্রেসিডেন্টের একটা ডিগ্রির মাধ্যমে যদি সবগুলো জিরো করে দিতেন, তাহলে হয়তো তার ব্যাপারে আমরা কথা বলতে পারতাম না। কিন্তু এখন আমরা কি দেখছি, যে মানুষটিকে আমরা মাথায় করে নাচতাম, এত বড়, এত বিখ্যাত, সেই মানুষটি কেন জীবন সাহায্যে এসে এত স্বার্থপর হবেন? কেন তিনি নিজের লোভ এবং লালসাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না? যে বয়সে মানুষ শুয়ে থাকে, 88 বছর বয়স, ঘর থেকে বেরোতে চায় না, সেই মানুষ কদিন পর পর প্লেনে তাকে যেতে হবে কেন? সেই 48 ঘন্টা, 56 ঘন্টা ভ্রমণ করে আমেরিকা গিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তাকে কেন বিদেশে যেতে হবে? এখানে তো সুস্থ মানুষও গেলে অসুস্থ হয়ে যায়। এই যে এটা একটা মনোরোগ, এক ধরনের রোগ। যখন এই কাজগুলো, বাহুল্য কাজগুলো মানুষ করতে থাকে, তার নিত্যনৈমিত্তিক দৈনন্দিন যে রেগুলার কর্মকাণ্ড রয়েছে, এই কর্মকাণ্ড বাদ দিয়ে যখন মানুষ তার এই মূল্যবান সময়কে বাহুল্যময় কাজে ব্যয় করেন, তখনই তার রিজিক বন্ধ হয়ে যায়, তার সম্মান নষ্ট হয়ে যায় এবং তার ব্যক্তিগত জীবনের দুর্ভোগ এবং দুর্দশা শুরু হয়। এবং এই যে দুর্ভোগ এবং দুর্দশা, এটা সকলের ক্ষেত্রে, ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যারাই এই সময়ের অপচয় করে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষের জীবন ক্ষতিগ্রস্ত যারা এই সময়কে ব্যবহার করতে না পারে। তো এখন যে বর্তমান সময়, সামনে নির্বাচন আসবে, এখন অর্থনৈতিক অবস্থা ভালো না, এখানে ওনার উপস্থিতিটাই মানুষের মনে সাহস সঞ্চয় করবে। অথবা তিনি এখানে বসে থাকলে বা এখানে তিনি অফিস করলে, ইভেন তিনি যদি তার যাওয়ার পরিবর্তে তার প্রেস সচিব ডক্টর শফিককে, উনি ডক্টর না, প্রেস সচিব শফিকুল আলম যিনি আছেন, তাকে যদি পাঠাতেন, যাও তুমি জাতিসংঘে ভাষণ দিয়ে আসো, বলেন তো কি এমন অশুদ্ধ হতো? আর উনি ভাষণ দেওয়ার ফলে এমনকি জাতিসংঘের কি এমন উপকার হয়ে যাবে, বিশ্বের এমন কি উপকার হয়ে যাবে, আমাদের এমন কি উপকার হয়ে যাবে। কাজেই যখন তার মতো মানুষ সদল বলে এই যে অপ্রয়োজনীয় কাজকর্মগুলো করছেন, সঙ্গত কারণে বলা যায় যে তিনি এইবারে যে ফিরে আসবেন, তার অন্য সময় ফিরে আসার চাইতে এবারে ফিরে আসাটা করুণ হবে, এইবারে ফিরে আসাটা হতাশা ব্যঞ্জক হবে। এবং আমরা যারা তাকে নিয়ে বড় বড় আশা করেছিলাম, তিনি নিশ্চিতই আমাদের মধ্যে এরকম একটা হতাশার পরিবেশ তৈরি করবেন, যেটা আসমান থেকে আসবে আমরা কল্পনাও করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।